গণ আন্দোলন আইন মেনে হয় না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের যত গণ অভ্যুত্থান হয়েছে মুক্তি কোনোটাই আইন মেনে তো হয় না, আইন মেনে তো হয় না। এটা জনগণের যদি অংশগ্রহণটা সেই মাত্রায় আসে এবং তাদের ক্ষোভ এবং ক্রোধ যদি ওই মাত্রায় যায় তাহলে তার একটা প্রকাশ ঘটে, সেটা তো আইন মেনে হবে না, পরে সেটা আইনি প্রক্রিয়া নিয়ে আসতে হয়। এবং তদন্তের কথা যেটা বললেন সেটা শেখ হাসিনার সময় কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা শেখ হাসিনার পক্ষ থেকে গ্রহণযোগ্যভাবে এইগুলিকে উপস্থাপন করার ঘটনাও কিন্তু ঘটেনি, সেটা আসলে তাদেরই দায়িত্ব। কমিটি করেছিল আবু সাইদ হত্যার পিছনে, তারা কিন্তু তদন্ত কমিটি মানে জুডিশিয়ারি কমিটি করেছিল। সেটা আবু সাইদ করলে তো হবে না, ওখানে তো শত শত লোক মারা গেছে ততদিনে, যতদিনে এত এত এই সবকিছুকে এরকম অস্বীকার করার কারণেই বাংলাদেশে কোনো অগ্রগতি হয় না। মানে বাংলাদেশে যদি এই কালচারটা থাকতো, যেমন এই যে এখন যারা ছাত্ররা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেটা নিয়ে আমি আজকেও লিখেছি, এই যে মব ভায়োলেন্স কিংবা বিভিন্ন জায়গায় আক্রমণ এই সেই এবং ক্ষমতার বলে বিভিন্ন জায়গায় দখল টকল ইত্যাদি, এই কালচারটা তো আজকে নতুন আসে নাই। এখন এটা আক্ষেপের বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষের হতাশার বিষয় হচ্ছে যে ওই ধারাবাহিকতাটা রয়ে গেছে। মনে হচ্ছে যে এই কাজগুলো যে এটা আপনারা হয়তো আপনাদের চোখে পড়ে নাই কিংবা আপনাদের মনোযোগের মধ্যে আসে নাই, এই কাজগুলোই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করত এবং তারা বিভিন্ন জনের নাম নিয়ে দখল করা, উচ্ছেদ করা, এই সমস্ত কাজগুলো করত এবং সেখানে যে ট্যাগিং করা, এই কালচারটা ওই সময় তৈরি হচ্ছে। আসলে যেটা আমার নিজের একটা মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার সাথে তো আরো অনেকগুলো দল ছিল এবং এমন বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা জিতেছিলেন। তাদের পক্ষে খুবই একটা ভালো সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে দাঁড় করা। সেটা উল্টো যেটা দেখা গেল যে প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে একেবারেই একটা সমস্ত কোনো প্রতিষ্ঠানই আর অবশিষ্ট ছিল না। এখন যেটা হয়েছে জুলাই এই গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, ওই ধারাবাহিকতা থেকে আমরা এখনো বেরোতে পারিনি। সেটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে এবং কঠিন অবস্থা তৈরি করছে এবং আমাদেরও এখনো এই কথাগুলো বলতে হচ্ছে। এখন আমরা যখন কথা বলি তখন কথা বলতাম, তখন আমাদের বলা হতো যে আমরা বিএনপি জামাতের পক্ষে কথা বলছি। এখন যেটা বলা হচ্ছে তখন বলা হচ্ছে যে আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। তো এগুলি সত্য কথা কেউ শুনতে চায় না, সেটা একটা সমস্যা। আর নিজেদের যে আত্মপর্যালোচনা কিংবা আত্মসমালোচনা কিংবা নিজেদের ভুল স্বীকার করে নিজেদের সংশোধন করার চেষ্টা, এই সংস্কৃতির এই ন্যূনতম দিকগুলি যদি থাকতো, আজকে চিন্তা করেন যে শেখ হাসিনা যদি 2014-18 পার করেও যদি একটা নির্বাচন মোটামুটি করতেন তিনি গ্রহণযোগ্য, তাহলে তো তাকে পালাইতে হইতেন। তিনি পদত্যাগ করেছেন, করেন নাই, এই যে আইনি বিতর্ক বিষ্ণু মজুমদার তুললেন, ওগুলো নিয়ে তো কথা বলার কিছু, আমি তো পদত্যাগপত্র দেখি নাই, কিন্তু তিনি তো দেশ থেকে চলে গেছেন, দায়িত্ব ছেড়ে চলে গেছেন এবং সেই অবস্থাটা তো হইতো না। এবং এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই যে পুরো আওয়ামী লীগের এই যে বিপর্যয়, এটা ঘটতো না যদি হয়তো এমন হইতো যে তার সিট কম থাকতো, বিরোধী দলে থাকতে হইতো। এই যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াকে অবজ্ঞা করা এবং একচ্ছত্র ক্ষমতা রাখা, ক্ষমতা চিরস্থায়ী করার যে জন্য ধর্মীয় গোষ্ঠীগুলিকে ব্যবহার করা, হেফাজতকে কোলের মধ্যে নিয়ে আসা, এই প্রক্রিয়ারই ফলাফল তো আমরা এখন পাচ্ছি। কিন্তু এই ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে স্যার আমি তো দেখি না এখন আপনারা কথা বলেন, আমার এটা খুব বড় কষ্ট দেয়। সুলতানা রহমানের তো দৃষ্টিশক্তি নিয়ে আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, কারণ আমার ফেসবুকে যদি আপনি দেখেন, আর কিছু না দেখেন, আমি দেখি না স্যার, সত্যি আমি দেখি না। আমি দুই একটা কমেন্ট আপনার ফেসবুকে করেছি, না করলে তো হবে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমার লেখা আছে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে এগুলো নিয়ে অনেক কর্মসূচি হয়েছে। তারা যে বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, মাজার মন্দির এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘিষ্ঠ, শুধু হিন্দু সংখ্যালঘিষ্ঠ না, মানে মুসলিমদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ যারা আহমেদিয়া এবং আহমেদিয়া না, মাজারপন্থী যারা, তরিকাপন্থী যারা, তাদের উপরে যে সমস্ত আক্রমণ হচ্ছে, এগুলো নিয়ে আমাদের অনেক কর্মসূচি এর মধ্যে হয়েছে। সেটা এই আওয়ামী লীগের সময় যেমন সেই কর্মসূচিগুলি আমার কাছে আসে না কারণ কোনো গণমাধ্যম, স্যার না আপনাদের শুধু মনে হয় আমার কাছে আসে না কারণ কোনো গণমাধ্যম সেগুলো প্রচার প্রকাশের ব্যবস্থা করে না। গণমাধ্যম আপনি বলছেন আগে নিয়ন্ত্রণে ছিল আওয়ামী লীগের, এখন এই সরকারের এই সমন্বয়কদের নিয়ন্ত্রণে, নয় কি? না, নিয়ন্ত্রণ সেগুলি একটা আছে, কিন্তু পত্রপত্রিকায় এইসব খবর, আমাদের এই সমস্ত প্রতিবাদের খবর প্রকাশিত হয় না একদম তা তো না। এটা কয়েকদিন, গত এক সপ্তাহের মধ্যেই কয়েকটা কর্মসূচির খবর আছে, আজকেও আমার লেখা আছে প্রথম। সুতরাং ওগুলি তো একটা, এগুলি তখন আমরা শুনতাম, তখন আপনারা শুধুমাত্র দেখতেন আওয়ামী লীগের সমর্থক হিসেবে, দেখতেন যে আমরা সমালোচনা করছি।
আর এখন দেখছেন যে করছি না কিছু। এই যে স্যার আমি বলি এই যে এই সরকার অন্তর্বর্তীকালীন এই সরকার আপনার আমেরিকা থেকে জ্বালানি কেনার কথা বলছে। আপনি জানেন যে মানে আমেরিকার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তিনি একটি কোম্পানির হয়ে দেন দরবার করছেন। তো এগুলো নিয়ে আপনাদের অবস্থান কি? এটা আমরা প্রতিবাদ করেছি, তো লিখেছি ইতিমধ্যে। এবং এই প্রথমেই নড়াচড়ার সাথে সাথে তো আর আওয়ামী লীগ আমলেও তো কর্মসূচি প্রথম একটু কথাবার্তা হচ্ছে, সাথে সাথে আমরা কর্মসূচি দিয়ে দিচ্ছি, তা তো হয় নাই সেই সময়। এবং শেখ হাসিনার সময়ে সর্বশেষ আপনি ধরেন মার্চ এপ্রিল 2024-এর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সেই সময়কার পত্রপত্রিকা যদি দেখেন তাহলে দেখবেন যে এক্সন মোবিল বলে মার্কিন কোম্পানি, সেই মার্কিন কোম্পানি বাংলাদেশের বঙ্গোপসাগরের যতগুলো ব্লক আছে 15টা ব্লক, সেই 15টা ব্লকই তারা নিতে আগ্রহ প্রকাশ করেছে শেখ হাসিনার সাথে দেখা করে। এবং জ্বালানি মন্ত্রণালয় তারা তাদের সুবিধা মতো এবং তাদের চাহিদা মতো প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের দলিল রিভাইজ করছে এমনভাবে, সেই সময় আমার লেখা আছে যে তারা এই যে এগুলি যে করছে রিভাইজ করছে আরো বেশি সুবিধা দিয়ে। সুবিধা মানে কি? তাদের প্রফিটের অংশ বেশি থাকবে, তাদের রপ্তানির সুবিধা থাকবে, তাদের যে কর্তৃত্বর মধ্যে অধিকারী মানে ম্যানেজারিয়াল যে কর্তৃত্ব সেটা বেশি থাকবে। এগুলো কিন্তু তখন হয়েছিল এবং শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন কোম্পানিগুলো যে দাবি করছিল সেগুলো ব্যাপারে তার আপত্তি ছিল না। সেই সময় পত্রপত্রিকায় আসছে যে সরকার নীতিগতভাবে এগুলির ব্যাপারে চিন্তা ভাবনা করছে, নসরুল হামিদ নিজে বলেছেন। এবং জ্বালানি মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। মানে আর কিছুদিন ক্ষমতায় থাকলে আমরা হয়তো দেখতাম যে মার্কিন কোম্পানির হাতে এই ব্লকগুলো আছে।